তো আজ আমরা গ্যাসের গতীয় তত্ত্ব থেকে আদর্শ গ্যাসের যেসব সমীকরণগুলো আছে তোমরা জানো, সেই চার্লসের সূত্র, বয়েলের সূত্র, সেই সমস্ত সূত্রের প্রমাণ করব এবং ওর পর আজকে আমরা স্বাধীনতার মাত্রা সম্পর্কে শিখব। স্বাধীনতার মাত্রা কীভাবে ক্যালকুলেশন করা যায় বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে, এবং ওর পর শক্তি সমবিভাজন নীতি, এবং ওর আগে আদর্শ গ্যাসের সূত্রের কী কী সীমাবদ্ধতা আছে, লিমিটেশান, এবং ওর কারেকশান হিসাবে আর কি আমরা আজকে ভ্যান ডার ওয়ালস সমীকরণ শিখব। তো চলো শুরু করি। প্রথম হেডিং লাগাও। আজকে যেটা শুরু করব যে গতীয় তত্ত্ব থেকে আদর্শ গ্যাসের সমীকরণগুলির প্রমাণ। আদর্শ গ্যাসের সমীকরণ তার প্রমাণ করতে হবে। দেখো, এই প্রমাণ করে আমার লাভ কী হবে? আমি এই গ্যাসের গতীয় তত্ত্ব চ্যাপ্টারে যে সমস্ত ফর্মুলা ডেরিভেশন করলাম, হ্যাঁ, সেই চাপের ফর্মুলা হোক কি বেগের ফর্মুলা হোক, সব কিছু সেগুলো আলটিমেট ঠিকঠাক কি না তুমি বুঝবে কী করে? যদি ওখান থেকে স্টার্ট করে আমরা আগে যে সমস্ত আদর্শ গ্যাসের সমীকরণ জানি, যেমন চার্লসের সূত্র আছে, বয়েলের সূত্র আছে, তারপর সেই পিভি সমান এনআরটি সূত্র আছে, যদি আমি ওই সব সূত্র এখান থেকে যদি প্রমাণ করতে পারি, তাহলে ভাবতে হবে এই ফর্মুলাও ঠিকঠাক। প্রথম যেটা করবো, 1 নম্বর সবচেয়ে সহজ ছিল কি আমাদের বয়েলের সূত্র, সেটার প্রমাণ। বয়েলের সূত্রের প্রমাণ। আদর্শ গ্যাসের চাপের রাশিমালা পি সমান আসতে 1/3 রো সি স্কোয়ার। আচ্ছা, আবার রো মানে ঘনত্ব, ঘনত্ব সমান আমরা কী লিখতাম? ভর বাই আয়ত। তাহলে রোজ জায়গায় মান বুঝাও, m/v সি স্কোয়ার। এই ভিটাকে দেখো, যদি এদিকে তুলে দিই তাহলে পিভি হয়ে যাবে এদিকে। এতটা বুঝতে পারছো কিনা দেখো, এখানে পি আগে ছিল, এই ভিটাকে ওর সঙ্গে গুণ করছি, তাহলে পিভি হয়েছে। পিভি সমান এইটা। আচ্ছা, এবার ব্যাপার ভাবো, আমার বয়েলের সূত্রের নিয়মে কী ছিল? এর কাজ হবে সমস্ত স্থির উষ্ণতায়, উষ্ণতা চেঞ্জ করা যাবে না, ঠিক? তাহলে তুমি বলো, আমি আগের দিন দেখছিলাম সেই উষ্ণতার সঙ্গে বেগের সম্পর্ক, সেই ছিল সি প্রপোর্শনাল টু রুট টি, মনে আছে? আগের দিনে প্রমাণ করছিলাম। তাহলে দেখো, যদি উষ্ণতা না চেঞ্জ হয়, একটা গ্যাসের মধ্যে যদি উষ্ণতা যদি চেঞ্জ হয়, তাহলে কখনো বেগও চেঞ্জ হবে না। উষ্ণতা বাড়ালে বেগ বাড়ে, তাহলে উষ্ণতা না বাড়লে যদি স্থির থাকে তাহলে বেগও স্থির থাকবে। কারণ এখানে যেহেতু উষ্ণতা টি হচ্ছে স্থির, তাহলে এখানে সিও হবে স্থির, তাহলে এখানে সিটা স্থির হয়ে গেল। আবার দেখো, গ্যাসের যেটা ভর ছিল এম, গ্যাসের ভর তো আর পাল্টে যাবে না। একটা গ্যাসের জারের মধ্যে গ্যাসের ভর সবসময় স্থির, ঠিক তো? কারণ এখানে এমটাও স্থির, মানে ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে দেখো, এমও যদি কনস্ট্যান্ট হয়, সিও যদি কনস্ট্যান্ট হয়, তাহলে এই পুরোটাই তো কনস্ট্যান্ট। তাহলে বলতে পারি আমি পিভি সমান ধ্রুবক, এটা বলতে পারি কিনা দেখো। এটা তো ছিল বয়েলের সূত্র, সেই P1 V1 সমান P2 V2, P1 V1 সমান P2 V2, এটা তো ছিল তোমার বয়েলের সূত্র। স্টার্টিং ফ্রম ইকুয়েশন অফ কাইনেটিক থিওরি অফ গ্যাস, ইউ ক্যান ইজিলি প্রুভ দ্যাট। দ্বিতীয় যেটা করব, এখান থেকে চার্লসের সূত্রের প্রমাণ। চার্লসের সূত্রের প্রমাণ এখান থেকে আবার সেই স্টার্ট হবে পি থেকে, ঠিক আছে? আমরা আদর্শ গ্যাসের চাপের রাশিমালা কি জানি? পি সমান হয় 1/3 রো সি স্কোয়ার। আবার সেই রোর মান বুঝাও, তাহলে আসবে 1/3 m/v সি স্কোয়ার। পাশাপাশি লিখে রাখবে রো সমান হয় m/v, এগুলো সবসময় লিখতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমাকে করতে বলছে চার্লসের সূত্র, মানে সেখানে সেই চাপ থাকতো স্থির, আর টির সঙ্গে ভির চেঞ্জটা হতো, ঠিক তো? তাহলে কাজ করো, এখানে তো পি আছে তো, হ্যাঁ, এই পিটা কথা নিয়ে যাবো নিচে, আর ওখানে ভিটাকে নিয়ে আসবো। তাহলে ভি সমান কী আসবে? 1/3 m/p ইন্টু সি স্কোয়ার। এখানে দেখো, চাপ তো স্থির, এমও স্থির, তার মানে ওই সি স্কোয়ার বাদ দিয়ে এদিকের বাকিটা পুরো স্থির হয়ে গেছে, মানে ধ্রুবক, কনস্ট্যান্ট। তাহলে আমি বলতে পারি ভি প্রপোর্শনাল টু সি স্কোয়ার। এখানে পাবো আমি ভি প্রপোর্শনাল টু সি স্কোয়ার। এই ভিটা কিন্তু বেগ নয়, এটা আয়তন, ঠিক তো? এটা বড় হাতের ভি, হ্যাঁ। আবার আমরা উষ্ণতার সঙ্গে সির যে সম্পর্কটা জানতাম, সে মানে সি প্রপোর্শনাল টু ছিল রুট টি, তাহলে বলা যায় সি স্কোয়ার প্রপোর্শনাল টু টি। এখানেও আছে দেখো সি স্কোয়ার, এখানেও সি স্কোয়ার, তাহলে বলবো আমি এখন ভি প্রপোর্শনাল টু টি।
এগুলো করা যায়, এগুলো সে বন্ধুর মধ্যে রিলেশান। তাহলে আসবে ভি প্রপোর্শনাল টু টি। এটাই তো ছিল তোমার চার্লসের সূত্র, উষ্ণতা পরিবর্তনের সঙ্গে আয়তন পরিবর্তন সমানুপাতিক। এটা সেই চার্লসের বিকল্প সূত্র যেটা ছিল সেইটা, এটা হচ্ছে চার্লসের সূত্র। এবার 3 নম্বর যেটা প্রুফ করবে এখান থেকে, ওপর আছে রেনোর সূত্র, রেনোর চাপের সূত্র। হ্যাঁ, রেনোর চাপের সূত্র। চাপের সূত্রতে আয়তন স্থির ছিল, পির সঙ্গে টি চেঞ্জ হতো, ঠিক আছে, অসুবিধা নেই। হ্যাঁ একদম। তাহলে পি সমান সূত্রে কি আছে, 1/3 রো সি স্কোয়ার, রোর মান বসাও 1/3 m/v সি স্কোয়ার। এবার একটা ব্যাপার ভাবো, এখানে তোমার রেনোর সূত্রের নিয়ম ছিল আয়তন রাখতে হবে স্থির, তার মানে উপরে এম তো আগে থেকে স্থির ছিল ভর, আর ভিটা স্থির হয়ে গেল, আমরা বলতে পারি পি প্রপোর্শনাল টু সি স্কোয়ার। এখান থেকে পাবে পি প্রপোর্শনাল টু সি স্কোয়ার। চাপ হচ্ছে গ্যাসের বেগের বর্গের সমানুপাতিক। আবার তুমি জানো বেগের সঙ্গে উষ্ণতার সম্পর্ক হয় এরকম, সি প্রপোর্শনাল টু রুট টি, তাহলে আসবে সি স্কোয়ার প্রপোর্শনাল টু টি। আবার সে কম্পেয়ার করো, তাহলে আসবে দেখো পি প্রপোর্শনাল টু টি। তুমি নাম্বার দিয়ে রাখতে পারো, এটাকে রাখো 1 নম্বর, এটা রাখো 2 নম্বর, তাহলে হলো 1, 2কে তুলনা করে পাই, ঠিক আছে। তুলনা করলে যেটা পাবে পি প্রপোর্শনাল টু টি, অর্থাৎ উষ্ণতা পরিবর্তনের সঙ্গে চাপের পরিবর্তন সমানুপাতিক। এটাই বোঝায় রেনোর চাপের সূত্র। এখান থেকে প্রুফ করা যায় অ্যাভোগাড্রোর সূত্র। একই উষ্ণতা ও চাপে সম-আয়তন সকল গ্যাসের ক্ষেত্রে সমান সংখ্যক অণু থাকে। বুঝলে? মানে তুমি যদি একটা কনস্ট্যান্ট টেম্পারেচার আর প্রেসারে যদি একটা নির্দিষ্ট জারের মধ্যে যদি অক্সিজেন গ্যাস লো, তারও যা অণু থাকবে, ওই জায়গায় যদি অন্য কিছু গ্যাস লো, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন, হাইড্রোজেন, তার ক্ষেত্রে কিন্তু সমান সংখ্যক অণু থাকবে। এটাই বলছে অ্যাভোগাড্রোর সূত্র। এটা আমাকে প্রমাণ করতে হবে এখান থেকে, ওই পি সমান 1/3 রো সি স্কোয়ার থেকে। তাহলে আমাকে দুটো গ্যাস ধরতে হবে। ধরি যে প্রথম গ্যাসের ক্ষেত্রে ধরো তার চাপ কী হবে P1, তাহলে তার কী হবে 1/3 রো 1 C1 স্কোয়ার। আবার আমরা রো সমান কি জানি, m/v। যদি আমি একক আয়তন ধরে নিই, হ্যাঁ, যদি V1 হয় একক আয়তন, তাহলে তখন রোর মান কি আসবে, m বড় হাতের m। এবার বড় হাতের m মানে কি বলছিলাম, সে গ্যাসের মোট ভর, তাহলে গ্যাসের একটা অণুর ভর কি হয়, ছোট হাতের m ইন্টু আর সংখ্যা দিয়ে গুণ করলেই হয়ে যায়। এটা ছিল মোট ভর, তাহলে সংখ্যা ইন্টু একটা গ্যাসের ভর দিয়ে গুণ করলে তো মোট ভর পেয়ে যাবে। তাহলে এখন আমি রোর জায়গায় লিখতে পারি, বা রো 1 লিখো এটাকে, এটা রো 1 ছিল, তাহলে আসবে m1 n1। তাহলে যেটা পাবে তুমি 1/3 m1 n1 C1 স্কোয়ার। পাশে লিখে রাখো কোন টার্মগুলোর কি নাম বোঝায়। n1টা ছিল একক আয়তনে অণুর সংখ্যা, হ্যাঁ, একক আয়তনে অণুর সংখ্যা, আর m1টা ছিল একটা অণুর ভর, ঠিক তো, একটা গ্যাসীয় অণু, একটা অণুর ভর। এটা প্রথম গ্যাসের ক্ষেত্রে গেল। তাহলে দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কি আসবে, দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে P2 আসবে, তার আসবে 1/3 m2 n2 C2 স্কোয়ার। প্রথম ছিল বলে সব 1 লিখছি, দ্বিতীয় আছে বলে সব 2 দিয়ে লিখছি। তুমি দেখো ডেফিনেশনে বলা আছে একই উষ্ণতা ও চাপে, তার মানে নিশ্চয়ই এই গ্যাসেরও যা চাপ থাকতে হবে, এই গ্যাসেরও সেই চাপ থাকতে হবে, চাপ থাকতে হবে সমান। তাহলে আমি বলতে পারি এখানে P1 সমান হবে P2,
লিখো যে যেহেতু স্থির চাপে বলা আছে, স্থির চাপে তার মানে বোঝাচ্ছে P1 সমান P2, তো মান বসাও। দেখো P1 এর মান আছে 1/3 M1 N1 C1 স্কোয়ার, আর P2 এর মান আছে 1/3 M2 N2 C2 স্কোয়ার। আচ্ছা এখানে কি কাটে বলো তো? বাকিগুলো সব থাকবে, মানে M1 N1 C1 স্কোয়ার, ওদিকে M2 N2 C2 স্কোয়ার। আচ্ছা আবার দেখো একটা ব্যাপার ভাবো তুমি, এখানে বলা আছে দেখো উষ্ণতাও একই থাকতে হবে। উষ্ণতা যদি একই থাকে তাহলে এর মধ্যেও যেই পরিমাণ গতিশক্তি থাকবে এর মধ্যেও সেই পরিমাণ গতিশক্তি থাকবে। আমাদের নিয়ম কি ছিল? উষ্ণতা বাড়লে গতিশক্তি বাড়ে, মানে বেশি স্পিডে দৌড়ে মানে গতিশক্তি বাড়বে, ঠিক আছে? তার মানে লিখো যে যেহেতু উভয় গ্যাসের উষ্ণতা সমান, উভয় গ্যাসের উষ্ণতা সমান, তার মানে উভয় গ্যাসের শক্তি হবে সমান, তার মানে E1 সমান হবে E2। এবার গতিশক্তির রাশিমালা কী হয়েছে? 12 mv স্কোয়ার, জানো তো? গতিশক্তি হয় E সমান হয় 12 mv স্কোয়ার, কিন্তু আমরা এখানে ভির জায়গায় সি লিখি সবসময়, তাহলে এটা আসবে 12 M1 C1 স্কোয়ার, ওটা আসবে 12 M2 C2 স্কোয়ার। ওখানে দেখো হাফ হাফ কেটে যাবে, থাকে কি M1 এইটা আর M2 এইটা, তাহলে এখানে থেকে যেটা ভাঙলে আসবে M1 C1 স্কোয়ার সমান M2 C2 স্কোয়ার। ওটা করে আমার লাভটা কী হবে দেখো, হ্যাঁ M1 C1 স্কোয়ার যদি M2 C2 স্কোয়ার হয় তাহলে দেখো এখানে M1 C1 স্কোয়ার আর M2 C2 স্কোয়ার তো কেটে ফেলে যাবে, পড়ে থাকে কে শুধু N1 N2। আবার N1টা কী ছিল? একক আয়তনে অণুর সংখ্যা। তোমার ডেফিনেশনে কী বলা আছে দেখো, একই সঙ্গে চাপে সমায়তন বা একক আয়তন যাই বলো তুমি, ঠিক আছে? এর ক্ষেত্রে কী আছে? অণুর সংখ্যা থাকে সমান, তার মানে N1 সমান হবে N2। তুমি যেখানে লিখে রাখো অবশ্যই না ভুলে যাবে। এটাকে দেখো 1 নম্বর, এটা 2 নম্বর। দেখো যে 1 আর 2কে তুলনা করে পাই, তাহলে আসবে N1 সমান N2। 1 ও 2কে তুলনা করে পাই, তাহলে লিখো যে সুতরাং একই উষ্ণতা ও চাপে সমআয়তন সব গ্যাসের সমসংখ্যক অণু থাকে। এটা বোঝা যাচ্ছে N1 সমান N2, মানে ওটাই বোঝায়, মানে তারও একক আয়তনে যা অণুর সংখ্যা ছিল এরও একক আয়তনে একই সংখ্যক অণু আছে। এটি অ্যাভোগাড্রো সূত্র। এইবার এখান থেকে যেটা প্রুভ করবে সেটা হচ্ছে ডাল্টনের আংশিক চাপ সূত্র, আংশিক চাপের সূত্র। সেই স্টার্টিং হবে আগে পি থেকে, আমার যেমন নিয়ম ছিল হ্যাঁ সারা জীবন, 1/3 রো সি স্কোয়ার। আবার এক্ষুনি দেখলাম একে লেখা যায় 1/3 mn সি স্কোয়ার, ঠিক তো? আংশিক চাপ দেখো কখন তৈরি হয়, ধরো একটা গ্যাসের চেম্বার আছে, এই গ্যাসের চেম্বারে যদি আমি বিভিন্ন রকম গ্যাসকে মিশাই, অক্সিজেন পাঠালাম, তারপর নাইট্রোজেন দিয়ে দিলাম, হাইড্রোজেন দিয়ে দিলাম, শুধু লক্ষ্য রাখতে হবে বিক্রিয়া যেন না করে, বিক্রিয়া হয়ে গেলে সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? বিক্রিয়া করা যাবে না। তা দেখতে হবে ওখানে ওভারঅল কত চাপ হবে পাত্রের উপর সেটা। এমনি অক্সিজেন গ্যাস থাকলে যে পরিমাণ চাপ তৈরি হতো, যদি সবগুলোকে মিশিয়ে দেই তাহলে শেষমেশ ওভারঅল কত চাপ তৈরি হয় সেটাকে বলা হয় আংশিক চাপ। আংশিক কেন বলে? ওখানে প্রত্যেকের অংশ আছে চাপের ভাগে। তাহলে ধরি প্রথম গ্যাসের ক্ষেত্রে প্রথম গ্যাসের চাপ P1, সেটাকে ধরো 1/3 M1 N1 C1 স্কোয়ার। দ্বিতীয় গ্যাস হলে P2, তার চাপ দ্বিতীয় গ্যাস P2, তাহলে হবে 1/3 M2 N2 C2 স্কোয়ার। এরকম তুমি চাইলে আরও অনেক মিশাইতে পারতে, আমি আর মিশাবো নি, আমি দুটোলেই দেখাবো। আবার আমরা আগের দিন সেই শক্তির সঙ্গে চাপের একটা সম্পর্ক দেখছিলাম, পির সঙ্গে ই, যে পি সমান ছিল 2/3 E/V, মনে আছে? এখন আয়তন ভি, ঠিক আছে? এই ভিটাকে এদিকে পাঠাও, তাহলে পিভি সমান আসবে সামথিং, তাহলে পিভি সমান আসবে 2/3 E, তাহলে ই সমান কি আসবে? 3/2 পিভি, 3/2 পিভি।
এই ফর্মুলাটা আমি কাজে লাগাবো। তাহলে আমি যদি এবার ওই সমস্ত গ্যাসের যদি শক্তিগুলোকে বের করি, যে প্রথম গ্যাসের কত শক্তি ছিল, দ্বিতীয় গ্যাসের কত শক্তি হবে, তো এটা পেয়ে গেছি। তাহলে প্রথমটা E1 হবে, তার জন্য হবে P1 V1 বা V1 লেখার দরকার নেই, কারণ দেখো গ্যাসের পাত্রের ভলিউম তো চেঞ্জ হয়নি। আমি যেদিন প্রথম সেই গ্যাসের সম্পর্কে বলছিলাম যে তুমি ওই পাত্রে যে কোনো গ্যাস ঢুকাও, প্রত্যেকটা গ্যাস কিন্তু পাবে ওই পাত্রের আয়তনটা। তাহলে প্রথম গ্যাসের শক্তি কী আসবে? প্রথম গ্যাসের শক্তি ধরি E1 সমান তাহলে কি আসবে 3/2 অফ P1 × V। চাপটা দেখো চেঞ্জ হবে কিন্তু আয়তন চেঞ্জ হবে না, কারণ আমি সেই গ্যাসের প্রপার্টিতে বলছিলাম তুমি এর মধ্যে 5টা গ্যাস 10টা গ্যাস যা কিছু গ্যাস পুরো, কিন্তু যে কোনো গ্যাস এই পুরো পাত্রটাই আয়তন পাবে। তাহলে মান বসাও এখানে, দেখো P1 এর মান তো হয় এইটা, হ্যাঁ ওখানে বসাও। তাহলে আসবে দেখো 3/2 × 1/3 M1 N1 C1² × V, 3 কাটবে। তাহলে থাকে দেখো এখানে হাফ M1 N1 C1² V। এখানে এই স্মল এনটা আমি কি বলছিলাম, একক আয়তনে যত সংখ্যক অণু থাকে, তাহলে একক আয়তন ইন্টু আয়তন করে দিলে তো মোট কণা সংখ্যা পেয়ে যাবে। মোট কণা সংখ্যা যদি বড় হাতের N হয় তাহলে সেটা হবে একক আয়তনের সংখ্যা ইন্টু ওর মোট আয়তন। একটা বেঞ্চে 5টা করে বাচ্চা বসে, তা তোমার স্কুলে যদি 10টা বেঞ্চে থাকে মোট কটা বাচ্চা হবে? একটা বেঞ্চির বাচ্চা ইন্টু বেঞ্চের সংখ্যা দ্বিগুণ করলে হয়ে যায়। একদম সেম এখানে। তাহলে এখানে N1 ভির জায়গায় তুমি লিখতে পারো M1 বড় হাতের N1 × C1²। একদম সিমিলার তুমি দ্বিতীয় গ্যাসের ক্ষেত্রে কী পাবে? দ্বিতীয় গ্যাসের শক্তি যদি E2 ধরো, সেটা আসবে হাফ অফ M2 N2 C2²। তাহলে এবার আমরা ধরবো এই যে গ্যাসের মিশ্রণটা তৈরি হচ্ছে, এবার 1 2 3টা গ্যাস মিশিয়ে দেখবো যে মিশ্রণের মোট শক্তি কত হয়। এখানে লিখে দিই, তাহলে হবে মিশ্রণের মোট শক্তি, মিশ্রণের মোট শক্তি ধরো সমান কী হবে? সবগুলো যোগফল, মানে E1 প্লাস E2 প্লাস যদি আরও থাকতো পরপর যোগ হতো। মান বুঝাও। E1 এর শক্তি কী ছিল? 3/2 অফ P1 V। আমি ওই মানটাকে E1 এর জায়গায় বসাতে পারি। তাহলে দেখো কী আসবে? প্রথমটা আসবে 3/2 অফ P1 V, তারপরটা আসবে 3/2 অফ P2 V, এরকম করে আরও থাকতে পারে পরপর। তাহলে কি কমন যায় বলো তো? আবার সমান কি লেখা যায়? 3/2 অফ PV। সমান হবে 3/2 অফ PV, আর ওদিকে আছে 3/2 অফ ভিটা কমন যাবে, তাহলে থাকে কি P1 প্লাস P2 প্লাস যদি আরও থাকতো যোগ হতে পরপর। তুমি দেখো 3/2 অফ V 3/2 অফ V কেটে যাবে, তাহলে P সমান কি আসতেছে? P1 প্লাস P2 প্লাস P3 যদি আরও থাকতো পরপর যোগ হতো। এটাই হচ্ছে ডাল্টনের আংশিক চাপের সূত্র। তার মানে এটা কি দেখো, প্রত্যেকটা গ্যাস, প্রথম গ্যাস চাপ দিচ্ছিল P1, দ্বিতীয় গ্যাস চাপ দিচ্ছিল P2, 3 নম্বর গ্যাস P3, সবগুলো চাপকে যোগ করলে পাবে তুমি টোটাল গ্যাসের চাপ। ঠিক আছে, এটাই ওই ডাল্টনের আংশিক চাপের সূত্রকে প্রকাশ করে। আংশিক চাপের সূত্র প্রকাশ করে। আচ্ছা চলো একদম লাস্ট কাজ যেটা আছে আজকে, এর থেকে আদর্শ গ্যাসের সমীকরণ প্রমাণ করব। আদর্শ গ্যাসের সমীকরণ স্টার্ট হবে, আমরা সূত্র জানতাম P সমান হয় 1/3 রো C²। আবার এখানে রোর মান বসালে আছে 1/3 M/V C²। দেখো আমি এগুলো C² লিখতেছি, তুমি চাইলে C বারের স্কোয়ার লিখতে পারো। কেন বলো তো? C বারের স্কোয়ার আমরা যখন RMS বেগ বের করছিলাম, RMS বেগ CRMS, তার নিয়মে কী ছিল? সেই রুট করতে হতো, মিন করতে হতো, স্কোয়ার করতে হতো। এখানে যদি তাহলে যদি স্কোয়ার করে তাহলে রুটটা উঠে যাবে। বুঝতে পারছো কী বললাম? ওই জন্য তুমি চাইলে একে সির জায়গাতে সির বারের স্কোয়ার লিখতে পারো। ঠিক আছে, এই ভিটাকে এদিকে নিয়ে আসো, তাহলে এদিকে PV হয়ে যাবে। পাবে যেটা তুমি PV সমান 1/3 MC²। আমি কি বলছিলাম? গ্যাসের ভর সবসময় ধ্রুবক থাকে, তার মানে 1/3 M এই পুরো অংশটা ধ্রুবক। তাহলে বলতে পারি PV প্রপোর্শনাল টু C²।
এখানে যেটা পাবো আর কি পিভি প্রপোর্শনাল টু সি স্কোয়ার, ওটাকে 1 নম্বর রাখো তুমি ধরো। আবার তোমরা সেই উষ্ণতার সঙ্গে বেগের সম্পর্ক জানো, সি প্রপোর্শনাল টু হয় √T, মানে সি স্কোয়ার প্রপোর্শনাল টু টি, হয়তো? তাহলে করো সি স্কোয়ার মিলে গেছে, তার মানে কী হবে পিভি প্রপোর্শনাল টু টি। 1 2কে তুলনা করলে পাবে তুমি পিভি প্রপোর্শনাল টু টি। এবার সেই যেমন আগের নিয়ম, ধ্রুবক সমানুপাতিক তুলতে গেলে ধ্রুবকটা আনতে হবে, ধ্রুবককে রাখো আর, তাহলে আসবে পিভি সমান RT। এটা অবশ্যই 1 মোল গ্যাসের ক্ষেত্রে। আর এখানে অবশ্যই লিখে রাখবো আরটা হচ্ছে এটা ধ্রুবক, যেটা আমরা জানি সার্বজনীন গ্যাস ধ্রুবক হিসাবে, ওগুলো লিখে রাখো, ঠিক আছে? তাহলে আমরা 1 মোল গ্যাসের ক্ষেত্রে আদর্শ গ্যাসের সমীকরণ পেয়ে গেলাম পিভি সমান RT। এবার n মোল ধরলে সিম্পল একটা n দিয়ে গুণ লাগিয়ে দেবে, কাজ শেষ। ব্যাস, এখান থেকে আমার প্রুফ হয়ে গেল এটা। এবার যেটা স্টার্ট করব, আমরা এতক্ষণ আদর্শ গ্যাসের বিভিন্ন প্রপার্টি সম্পর্কে পড়ছিলাম, হ্যাঁ? তো এবার আমাকে জানতে হবে আদর্শ গ্যাসের ওই সমস্ত রাশিমালার মধ্যে কী কী সীমাবদ্ধতা আছে, কী কী ত্রুটি আছে, এবং সেই ত্রুটিগুলোকে কী করলে আমি ওর কারেকশান ফর্মটা পাবো সে সম্পর্কে জানতে হবে। তাহলে হেডিং বানাও এবারে, যে গ্যাসের সূত্রগুলির সীমাবদ্ধতা, গ্যাসের সূত্রগুলির সীমাবদ্ধতা। দেখো একজন এর সীমাবদ্ধতাগুলো দেখাইছে, তার মানে নিশ্চয়ই তাকে তার সঠিক ফর্মটাও দেখাতে হবে, এবং সেটা কে করছিল? সেটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস। ভ্যান ডার ওয়ালস সমীকরণ, মানে সে ওই আদর্শ গ্যাসের সমীকরণকে চেঞ্জ করে একটা অন্য ফর্মে নিয়ে আসছিল, সেটা তার নিজের নামে রাখছে, তার নাম রাখছে ভ্যান ডার ওয়ালস সমীকরণ। তাহলে প্রথম আগে তোমাকে জানতে হবে যে আদর্শ গ্যাসের সমীকরণ আমরা এতক্ষণ কী জেনে আসছিলাম এবং তার কি কি ত্রুটি আছে সেই সম্পর্কে, এবং সঙ্গে সঙ্গে সেই ত্রুটির আমরা কী করে কারেকশান করবো সেটাও শিখে নেব। আমরা আদর্শ গ্যাসের সমীকরণ বলতে কি বুঝতাম? আদর্শ গ্যাসের সমীকরণ যদি 1 মোল ধরতাম তাহলে আসতো পিভি সমান RT, হ্যাঁ, n এর মান 1 মোল। কিন্তু ব্যাপারটা হচ্ছে বাস্তব গ্যাস, এটা ছিল আদর্শ গ্যাসের সমীকরণ, কিন্তু বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলে না। কিন্তু বাস্তব গ্যাস এই সমীকরণ মেনে চলে না। কারণটা কি? এই সমীকরণ প্রমাণ করার সময় আমরা অনেক রকম সেই শর্ত ধরছিলাম, মনে আছে? প্রথম যে ব্যাপারটা সেখানে দেখো বলা ছিল যে গ্যাসের পাত্রের যে আয়তন হয় তার সাপেক্ষে গ্যাসের অণুগুলোর নিজেদের আয়তন ছিল নগণ্য, মানে ধরাই হতো না। কিন্তু যত ছোট হলেও ততটা আয়তন আছে বাবা, একটা তো গ্যাসের অণু এরকম 1000টা আছে, ঠিক তো? তাহলে সবগুলোকে ছোটো ছোটো হলেও যোগ করলে একটা আয়তন পাওয়া যাবে। এই আয়তনগুলো ছোট হলেও যেহেতু সংখ্যা অনেক, তাই ক্ষুদ্র ক্ষুদ্র যোগ করলে একটা ভ্যালু পাওয়া যাবে। তাহলে কি হলো যে ও ধরছিল কি, যে গ্যাসের অণুগুলোর আয়তন নগণ্য বলে ধরে নেওয়া হয়েছিল, কি লিখবে? কিন্তু এটা ঠিক নয়, তাহলে ঠিকটা কি? আমি তাহলে ধরি, ধরো ওই পাত্রের আয়তন ছিল ভি, হ্যাঁ, এটা হচ্ছে পাত্রের আয়তন, আর ওই গ্যাসের অণুগুলোকে যোগ করলে ধরি একটা আয়তন হবে, তার নাম দেই বি, এটা যে কোনো রাশি আর কি, বি, এটা কনস্ট্যান্ট। ওটা হচ্ছে ধরো গ্যাসের অণুগুলোর আয়তন, গ্যাসের অণুগুলোর আয়তনকে হচ্ছে আমি বি। তাহলে এখন বলো তুমি ওর ভিতরে কতটা অংশ ওরা বিচরণের জন্য পাবে? ভি মাইনাস বি। তাহলে এখন তুমি বলতে পারো যে তাহলে অতএব গ্যাস সঞ্চালনের জন্য আয়তন
কতটা অংশ ফাঁকা আছে আর ভি মাইনাস বি। এটা গেল আমার আয়তনের উপর কারেকশান। আরেকটা দেখো বিষয় বলা ছিল, আদর্শ গ্যাস হয়ে গেলে তাদের মধ্যে আকর্ষণ বল বিকর্ষণ বল কিছু থাকেনি বলছিলাম। মানে এই গ্যাসের অণুটা এই গ্যাসকে আকর্ষণে টানেও নি ঠেলেও নি, কারোর সঙ্গে আর কোনো সম্পর্ক নেই, কিন্তু ওরকম কখনো হয় না। দুটো পার্টিকেল কাছাকাছি থাকা মানে তাদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ কিছু থাকবেই। দেখো আকর্ষণ বল যদি থাকে তাহলে ওর কি চেঞ্জটা আসবে, ওর চাপের পরিবর্তন হবে। চাপ কাকে বলে? চাপ কেন তৈরি হয়? গ্যাসের অণুগুলো দেওয়ালে যে ধাক্কা দেয় বলেই তো চাপ তৈরি হয়। তাহলে যদি এমনটা হয়, এটা ছিল দেওয়ালটা, একটা গ্যাসের অণুকে ধাক্কা দেবে বলে যাচ্ছে, কিন্তু পিছনে অন্য একটা গ্যাস টেনে রাখছে এইদিকে, তাহলে কি ও কি সেই বেগে যেতে পারবে? আর বেগ কমে যাবে। বেগ কমে গেলে ধাক্কা দিবার স্পিডও কমে যাবে, তার মানে চাপ কমে যাবে। বুঝেছো? অর্থাৎ ওই আকর্ষণ বিকর্ষণ বলকে ধরে নিলে তাহলে চাপের পরিবর্তন হয়ে যাবে গ্যাসের। 2 নম্বর পয়েন্টে লিখো যে ধরে নেওয়া হয়েছিল গ্যাসের অণুগুলি পরস্পরের সাথে আকর্ষণ বিকর্ষণ কিচ্ছু করে না, কিন্তু বাস্তবে তা নয়। তাহলে এবার তোমাকে দেখতে হবে যে তাহলে কি পরিমাণ চাপের পরিবর্তন হবে। এর প্রমাণ আছে, প্রমাণ আমি করাবো না, তুমি লিখে রাখো শুধু যে এই আকর্ষণ বিকর্ষণকে ধরলে, আকর্ষণ বিকর্ষণ বা বিকর্ষণ ধরে এই চাপের একটা এক্সট্রা টার্ম যেন ওর সঙ্গে ইনক্লুড হবে। ঠিক আছে? তাহলে লিখা যে ধরে, তাহলে প্রযুক্ত চাপ আসবে এ বাই ভি স্কোয়ার, এইটা। তাহলে মোট চাপ কী হবে? আগে ছিল পি, এখন হয়েছে এইটা। তাহলে তো মোট চাপ ধরো সেটাকে তাহলে পি প্রাইম লিখি, মোট চাপটাকে। সেটা কী হবে? আগে ছিল পি, এখন আমার এটা হবে যোগ এ বাই ভি স্কোয়ার। বেশ, তাহলে শেষমেশ আমার আদর্শ গ্যাসের সমীকরণ যেটা ছিল পিভি সমান এন আর টি, তাহলে তার উপর কি কারেকশান আসবে? পির জায়গায় বসবে এই মানটা, আর ভির জায়গায় বসবে এই মানটা। তাহলে বাস্তব গ্যাসের সমীকরণ হয়, বা ভ্যান ডার ওয়াল গ্যাসের সমীকরণ, হ্যাঁ তাও বলতে পারো, বাস্তব গ্যাসের সমীকরণ। ঠিক আছে? কিছু নতুন নয়, পির জায়গায় বসবে এই মানটা, আর ভির জায়গায় বসবে এই মানটা। তাহলে আসবে পির জায়গায় বসবে পি প্লাস এ বাই ভি স্কোয়ার, আর ভির জায়গায় বসবে ভি মাইনাস বি সমান আর টি। এটাই হচ্ছে ভ্যান ডার ওয়ালস গ্যাসের সমীকরণ বা বাস্তব গ্যাসের সমীকরণ। লিখে রাখো এখানে এ আর বি যেগুলো ধ্রুবক লিখছিলাম, এ বি, এগুলো সব হচ্ছে ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ভ্যান ডার ওয়ালস ধ্রুবক। ডিগ্রিজ অফ ফ্রিডম সম্পর্কে এবার শিখবো আমরা। ডিগ্রিজ অফ ফ্রিডম, যাকে বাংলায় বলা হয় স্বাধীনতার মাত্রা। বুঝতে পারছো? অর্থাৎ তুমি বলো হচ্ছে আমরা হচ্ছে স্বাধীন দেশে বাস করি, আমরা সবাই হচ্ছে স্বাধীন, কিন্তু তুমি কতটা স্বাধীন এবং তোমার স্বাধীনতা কী কী বিষয়ের উপর নির্ভর করে সেগুলো অবশ্যই জানতে হবে। আগে তাহলে একটু ছোটো করে লিখে নাও, আমি স্বাধীনতার মাত্রা আসলে কী মানে কাকে বলবো। একে লেখা হয় ছোটো হাতের এফ দ্বারা, হ্যাঁ, ছোটো হাতের এফ। একটি গতিশীল বস্তু বা সংস্থার কোনো মুহূর্তের অবস্থান নির্দেশ করার জন্য
নির্দেশ করার জন্য কমপক্ষে যতগুলি স্বাধীন স্থানাঙ্কের প্রয়োজন হয় তাকেই ওই বস্তুর স্বাধীনতার মাত্রা বলে। যেটাকে এক্সপ্রেস করা এভাবে, আমরা বলছিলাম স্বাধীনতার মাত্রাকে আমি এফ দ্বারা লিখি। এফ সমান হবে 3n - k। এনটা কি আর কেটা কি লিখে রাখো। এনটা হচ্ছে কতগুলো পরমাণু আছে, অর্থাৎ পরমাণুর সংখ্যা। আর কেটা হচ্ছে বাধা, কেটাকে বলা হয় বাধা। যেমন গরুকে বেঁধে রাখে জানো তো, একটাই দড়িতে বাধা থাকে, তাহলে বাধা হচ্ছে একটা। কিন্তু তুমি কতগুলো বাধায় থাকে বলো তো? তোমার বাবা তোমার দিকে লক্ষ্য রাখে, তোমার মা রাখে, তোমার খবর, তোমার ঘরে যদি দাদা বাধা থাকে তা দেখতে হবে, ঠিক আছে? মানে তুমি স্বাধীন হতে চাইছো কিন্তু এরা তোমাকে বাধা দেয়। বাধা বা অনেকে বলে একে সীমাবদ্ধতার সংখ্যা, বাধাই বলো তুমি, সবচেয়ে ভালো হবে। তো এইবার আমি বিভিন্ন রকম গ্যাসের ক্ষেত্রে, আমরা সেই গ্যাস জানি, কিছু গ্যাস হয় এক পারমাণবিক গ্যাস হয়, যেমন হিলিয়াম, যেগুলো নিষ্ক্রিয় গ্যাস হয়। দ্বিপারমাণবিক গ্যাস হয় অক্সিজেন, নাইট্রোজেন, হাইড্রোজেন, এগুলো ওদের ক্ষেত্রে দেখবো কত স্বাধীনতার মাত্রা হয়। ত্রিপারমাণবিক হয়, ওজোন হয়, কার্বন ডাইঅক্সাইড হয়। সমস্ত গ্যাসের ক্ষেত্রে দেখবো যে কোন গ্যাসের ক্ষেত্রে কত করে স্বাধীনতার মাত্রা, মানে এফের মান কত করে হয়, তার ক্যালকুলেশন শিখবো। ফার্স্ট হেডিং লাগাও শিখবো আমরা ফর মনোঅ্যাটমিক গ্যাস, মানে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে, এক পারমাণবিক গ্যাস। ফর এক্সাম্পল তুমি বলতে পারো কি হিলিয়াম হয়, হিলিয়াম গ্যাস এক পারমাণবিক হয়। দেখো এক পারমাণবিক মানে কি, এর পরমাণু সংখ্যা এর মান কত বলছে 1। ভাবো তুমি যে গ্যাস একা একা থাকে তাতে কোনো বাধাও নেই। যে বাচ্চা ঘরে একা থাকে, তার মাও নেই বাবাও নেই, ঠিক আছে, সে তার কোনো বাধাও নেই, তাকে কেউ আটকানোরও নাই, মানে এর বাধার সংখ্যা কী হবে 0। বাধা কখন তৈরি হয়, যদি দুটা বা তিনটা যদি থাকে তাহলে এদের মধ্যে আকর্ষণ বিকর্ষণ থাকবে, তবেই তো বাধা তৈরি হয়। তোমার ঘরের লোকের সঙ্গে তোমার সম্পর্ক আছে বলেই তো আকর্ষণ বিকর্ষণ হয়, বলেই তো সে তোমাকে বাধা দেয়। যদি এমনটা হতো যে তোমার ঘরে কারোর সঙ্গে কারো কোনো সম্পর্ক নেই, যে যার মতো আছে, তাহলে তোমার কেউ খোঁজ নেবে না, তুমি তারা কারো খোঁজ নেবে না, ঠিক আছে? এমনটা হয়নি। ফর পার্টিকুলার এক পারমাণবিক গ্যাস মানে কি, তার বাধা নেই। তাহলে এর ক্ষেত্রে ডিগ্রি অফ ফ্রিডম কী হবে, তুমি সূত্রটা লিখো, এফ সমান কী ছিল 3n - k। তাহলে 3 × 1 - 0, তার মানে কত হবে 3। তার মানে রাখবে এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় 3। তার মানে এটা, যেমন আমরা সেই XYZ যে কোঅর্ডিনেট জানতাম এইভাবে, মনে আছে? এদিকে ধরো এক্স ছিল, এদিকে ওয়াই, এদিকে জেড, পার্টিকেলটা এখানটাতে আছে। তাহলে বলো তো, এ তো গতিশীল হতে পারে যে কোনো অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর গতিশীল হতে পারে, ওয়াই হতে পারে, জেডও হতে পারে। তার মানে এর অ্যাকচুয়ালি গতি হতে পারে 3 দিক বরাবর। ধরো এই দিক বরাবর বেগ হলে কত হতো VX, এদিক হলে VZ হতো, এটা হলে VY হতো। তাহলে আমি বের করবো যে এই এক পারমাণবিক গ্যাসের ক্ষেত্রে এর মোট গতিশক্তি কত হয়। তাহলে এটা পাওয়া গেল স্বাধীনতার মাত্রা, লিখে রাখো ওটা স্বাধীনতার মাত্রা, সেটা 3 বেরাইছে। তাহলে এর শক্তির রাশিমালা হবে, শক্তির রাশিমালা, শক্তি কী হয় 12mv²। তাহলে এর 3টা হবে, একটা হবে 12m vx², বা ওর সঙ্গে আরও ওয়াই হতে পারে, মানে 12m vy² প্লাস 12m vz²। 3টাই বেগ পসিবল আছে। অর্থাৎ এখানে যে স্বাধীনতার মাত্রা 3, তার মানে বোঝাচ্ছে যে ও এই যে 3টা অক্ষ আছে, যেটা রৈখিক অক্ষ, ওই রৈখিক অক্ষ বরাবরই গতিশীল হতে পারে। লিখে রাখো তাহলে এখানে স্বাধীনতার মাত্রা 3 ইন্ডিকেট করতেছে ওর রৈখিক গতির জন্য।
মানে 3টা স্বাধীনতার মাত্রাই খরচা হচ্ছে শুধুমাত্র রৈখিক গতির জন্য। এবারে যাব আস্তে আস্তে করে, যেটা কনসেপচুয়াল ব্যাপার আসবে দ্বিপরমাণবিকের ক্ষেত্রে। এবার কিন্তু বাধা আসবে। তোমার ঘরে দুজন থাকা মানে সে তো আমাকে যাওয়ার সময় বাধা দিবে, এ যাওয়ার সময় বাধা দিবে, মানে বাধা একটা আছে। দেখো এর স্বাধীনতার মাত্রা 3 মানে কি, এ 3 রকমভাবে গতিশীল হতে পারে, বুঝতে পারছো? এবং 3টাই কি হচ্ছে রৈখিক। আচ্ছা এবার যাবো 2 নম্বরটা। চলো এবার করি দ্বিপারমাণবিক গ্যাসের ক্ষেত্রে। দ্বিপারমাণবিক গ্যাস, দেখো দ্বিপারমাণবিক বলেছে মানে এন এর মান কত হবে 2। দ্বিপারমাণবিক গ্যাস ধরো এখানে একটা আছে, এখানে একটা আছে, যেমন অক্সিজেন ধরো O2, হ্যাঁ, ওদের মধ্যে কি থাকে, বন্ডিং থাকে। তো এই বন্ডিংটাই হচ্ছে বাধা, মানে এ একে ছেড়ে যেতে পারবে না, এও তাকে ছেড়ে যেতে পারবে না। তাহলে বাধা কটা আছে, একটা। তাহলে এর ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা কত হয় দেখো দেখি। এফ এর মান, সূত্র ছিল 3n - k, মান বসাও, তাহলে 3 × 2 - 1 মানে 5। আচ্ছা দ্বিপারমাণবিক গ্যাসের উদাহরণ তুমি কিছু লিখে রাখতে পারো, কি কি হয়, অক্সিজেন, হাইড্রোজেন, নাইট্রোজেন, কোটি কোটি লেখা যায়, দ্বিপারমাণবিক প্রচুর আছে। এখানে যে 5টা আছে, তাহলে এবারে কিন্তু শুধুমাত্র আর রৈখিক থাকবে না, কেন বলো তো, রৈখিক কটা হতে পারে, ম্যাক্সিমাম 3টা, তাহলে এক্সট্রা আরও 2টা আছে। লিখে রাখো এর হচ্ছে 3টা রৈখিক গতির জন্য, আর যে 2টা বেঁচে আছে 2টা হচ্ছে আবর্ত গতির জন্য। আবর্ত গতি কীভাবে, ধরো সেই XYZ ব্যাপারটা ছিল সেই সেম আসবে, আবার এটা X, এটা Y, এটা Z, এই তো এদিক বরাবর যেতে পারে UX বেগ নিয়ে, এদিকে UY, এদিকে UZ, 3টা গেল রৈখিক। আবর্ত কীভাবে হচ্ছে, এই অক্ষ বরাবর ঘুরতেছে, বা এই অক্ষ বরাবর, যে কোনো 2টার সঙ্গে হবে, বুঝেছো, হয় XY বা XZ বা YZ, যে কোনো 2টা, একটা সবসময় থাকবে অ্যাবসেন্ট, কারণ আর উপায় নাই, মানে 6টা হয়নি, 6টা হলে তাহলে সবগুলো হয়ে যেত, 3 করে ভাগ হয়ে যেত। এর 5টা আছে, মানে একটা অ্যাবসেন্ট থাকবে। তাহলে এর ক্ষেত্রে মোট শক্তির রাশিমালা কী হয় লিখে দেখি। এর ক্ষেত্রে শক্তির রাশিমালা 3টা রৈখিক গতির জন্য আসবে সেই ½ m v² করে, একটা আসবে ½ m vx², একটা আসবে ½ m vy², একটা আসবে ½ m vz²। কিন্তু যে আবর্তগুলো আছে, আবর্ত গতি শক্তি সূত্র হয় এরকম, ½ I × ωx²। আবর্ত মানে দেখো এটা রৈখিক ছিল বলে রৈখিক গতি লিখছি ভি, এটা হচ্ছে অ্যাঙ্গুলার গতি, যাকে বলা হচ্ছে কৌণিক বেগ বলে, ওমেগা, কত কৌণিক বেগে ঘুরতেছে গোল গোল করে, সেটা হচ্ছে ওমেগা। আর আইটা হচ্ছে ওর জড়তা ভ্রামক বলা হয়, ½ I ω², এটা সূত্র। এটা হয় ½ m v², ওটা হয় ½ I ω²। তাহলে একটা লিখছি এরকম, আরেকটা হবে, 2টো আছে তো, আরেকটা যে কোনো লিখো, ধরো ½ I ω² যে কোনো 2টা লিখছি, একটা থাকবে অ্যাবসেন্ট। আচ্ছা এক্স হচ্ছে তখন, তাহলে IX করে দাও, IX IY, ঠিক আছে। একদম সিমিলার ক্যালকুলেশন তোমরা ত্রিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে কী আসবে। এবারে করবো আমরা ত্রিপরমাণবিক গ্যাসের ক্ষেত্রে। ত্রিপারমাণবিক গ্যাস, ত্রিপরমাণু মানে n এর মান 3। আচ্ছা তাহলে 3টা পরমাণুকে আমি দেখো চাইলে এইভাবে তো সাজাতে পারি, পরপর 3টা, এর সঙ্গে এর একটা বন্ডিং আছে, ওর সঙ্গে ওর একটা বন্ডিং আছে, তাহলে বাধা কটা আছে, কের মান হতে পারে 2। এটা একটা পসিবিলিটি। আবার তো কেউ চাইলে 3টা অ্যাটমকে এভাবে সাজাতে পারে, তাহলে এর মধ্যে একটা বন্ডিং থাকবে, এর একটা বন্ডিং থাকবে, এর সঙ্গে একটা বন্ডিং থাকবে, এনটা সেম আছে কিন্তু এর কেটা দেখো চেঞ্জ হয়েছে, n 3 আছে কিন্তু বাধা হয়ে 3টা হয়েছে। তাহলে দুটো স্ট্রাকচারের জন্য দুরকম স্বাধীনতার মাত্রা আসবে। এটার জন্য কত আছে দেখো দেখি। প্রথমটার জন্য এফ এর মান, সূত্র বসাও,
3n মাইনাস কে মানে 3 ইন্টু 3 মাইনাস 2, 3 3 9 মানে 7। এটা হিসাব করো, এর ক্ষেত্রে আসবে ওই সেম 3n মাইনাস কে মানে 3 ইন্টু 3 মাইনাস 3 মানে 6টা। দেখো যার 6টা আসছে তাকে আমি বলতে পারি ইজিলি 3টা হচ্ছে রৈখিক গতির জন্য, 3টা আবর্ত গতির জন্য, হিসাব মিলে গেছে। কিন্তু যার 7টা আছে ওকে আরেকটা এক্সট্রা দিতে হবে। যা 7টা আছে তার 3টা থাকবে হচ্ছে রৈখিক গতির জন্য, এগুলো লিখে রাখো সব, রৈখিক গতির জন্য, আর 3টা থাকবে আবর্ত গতির জন্য, আর একটা থাকবে কম্পনের জন্য, ভাইব্রেশন। কিভাবে কম্পন? অর্থাৎ এই যে বন্ডিংগুলো আছে তুমি এগুলোকে সেই স্প্রিং বলে ভাবো। তাহলে দেখো মানে ব্যাপারটা যেন এটা তো স্ট্রাকচারটা আছে, ও এই দিক বরাবর ভাইব্রেশন করতে পারে, ঠিক আছে? এরকম একটা এক্সট্রা ওর স্বাধীনতার মাত্রা দেখা গেল, সেটা হচ্ছে কম্পনের জন্য। আর এর 6টা আছে তো সুবিধা, 3টা হবে রৈখিক আর 3টা হবে আবর্তর জন্য। বুঝতে পারছো? এরকম স্ট্রাকচারগুলো করলাম। এবার প্রশ্ন হচ্ছে কোনটার ক্ষেত্রে কোনটা হয়। তুমি যদি CO2 বন্ডিং দেখো কার্বন ডাইঅক্সাইড, তা দেখবে লিনিয়ার স্ট্রাকচার হয়, মানে মাঝখানে হচ্ছে তোমার সিটা বসে থাকে আর দুদিকে দুটো অক্সিজেন থাকে। হ্যাঁ, এটার এক্সাম্পল বলতে পারো তুমি CO2 গ্যাসের ক্ষেত্রে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় 7, সেজন্য তার ক্ষেত্রে হচ্ছে রৈখিক গতি 3টা থাকে, আবর্ত 3টা, আর কম্পনের জন্য একটা থাকে। আর এই স্ট্রাকচার কোথায় থাকে বলো তো? জলের ক্ষেত্রে H2O এরকম থাকে, জলের স্ট্রাকচার এরকম থাকে। তো এই স্ট্রাকচার উদাহরণ তাহলে কী হলো? H2O, জল। জলের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা হয় 6। তার মানে দেখো যদি 3জন বন্ধু এইভাবে রাস্তায় যায়, যেখানে মাঝখানের বন্ধুটা দুধের হাত ধরে রাখছে, তাহলে ওইখানে কিন্তু দেখো বিশৃঙ্খলা বেশি হতে পারে। কেন বলো তো? এই বন্ধু চাইলে এদিকে বেশি এগিয়ে আসতে পারে, হ্যাঁ, বা সে মাঝে মাঝে একটু ওই দিকে টানা হয়ে চলে যেতে পারে, মানে ওর হচ্ছে স্বাধীনতা বেশি। যদি কখনো তোমরা 3জন বন্ধু মানে গোল হয়ে হাত ধরে রাখো পরস্পরের সঙ্গে, তাহলে ওইখানে কিন্তু বন্ডিংটা বেশি স্ট্রং হয়, মানে একজন চাইলে ইজিলি ওখান থেকে বেরোতে পারেনি, দুজন তাকে টেনে রাখছে, মানে স্বাধীনতা কম। এটা হলো দেখো রৈখিক স্ট্রাকচার, হ্যাঁ, লাইন বরাবর একটা। এর ক্ষেত্রে হচ্ছে রৈখিক স্ট্রাকচার, এক্ষেত্রে অরৈখিক বলো, অরৈখিক। এবার যেটা ডিসকাস করবো আর কি, শক্তির সমবিভাজন নীতি। শক্তির সমবিভাজন নীতি, যাকে ইংলিশে বলা হয় ইকুইপার্টিশন অফ এনার্জি। পার্টিশন কথাটা তোমাদের কাছে চিনা, হ্যাঁ, পার্টিশন করে দেয়, ভাগ। ইকুইপার্টিশন মানে সবাইকে সমান ভাগে ভাগ করে দেয়। তাহলে এবার দেখি গ্যাস কীভাবে সমবিভাজন নীতি মেনে চলে। ছোট্ট করে একটু ডেফিনেশন লিখে নাও এর, লিখে তাহলে তাপীয় সাম্যে অবস্থিত কোনো সংস্থার ক্ষেত্রে একটি অণুর মোট শক্তি অণুটির প্রতিটি স্বাধীনতার মাত্রার মধ্যে স্বাধীনতার মাত্রায় সমানভাবে বিভাজিত হয়। মানে এটা কি? আমি এতক্ষণ যে স্বাধীনতার মাত্রাগুলো বের করছিলাম, সেই একমাত্রিকের ক্ষেত্রে বেরিয়েছিল 3, তারপরটা বোধ হয় 5, তারপরগুলো ছিল 6, 7। প্রত্যেকজনকে সমান করে ভাগ করে দেবে, ওকে বলা হয় শক্তির সমবিভাজন নীতি। সম্পত্তির ভাগ বিভাজিত হয় এবং প্রতিটি স্বাধীনতার মাত্রার জন্য
ওই শক্তির পরিমাণ হয় হাফ কেটি করে, প্রত্যেকটার জন্য হাফ কেটি। যতগুলো ডিগ্রিজ অফ ফ্রিডম থাকবে প্রত্যেকজন পাবে হাফ কেটি করে। তার মানে এখান থেকে আমরা ওই স্বাধীনতার মাত্রার সঙ্গে একটা সম্পর্ক পাবো, এখানে শক্তির সঙ্গে স্বাধীনতার মাত্রার সম্পর্ক। তাহলে 1 গ্রাম অণু যদি আমি গ্যাস নিই, 1 গ্রাম অণু গ্যাসের ক্ষেত্রে এই শক্তির রাশিমালা কী হবে? একটা স্বাধীনতার মাত্রার জন্য হয় হাফ কেটি করে। তাহলে আমি যদি n সংখ্যক নেই, 1 গ্রাম অণু আমি ধরি মানে n সংখ্যক পার্টিকেল আছে, তাহলে কত হবে? হাফ কেটি ইন্টু n, ক্ষেত্রে শক্তি আসবে হাফ কেটি ইন্টু n। 1 গ্রাম অণু মানে কি সেই অ্যাভোগাড্রো নাম্বার আসবে। আবার তোমরা সেই এনের কে এর সঙ্গে আর এর সম্পর্ক জানো, এরকম আর সমান হয় কে ইন্টু এন, মনে পড়ে? সার্বজনীন গ্যাস দ্রব্যক সমান ছিল বোলজম্যান কনস্ট্যান্ট ইন্টু অ্যাভোগাড্রো নাম্বার। তাহলে এখানে দেখো কে ইন্টু এনের জায়গাতে আমি আর লিখতে পারি, তাহলে কি আসবে? হাফ RT, বুঝলে? তাহলে এবার যদি এমনটা ধরি, আমি ওই স্বাধীনতার মাত্রা ছিল স্বাধীনতার মাত্রায় মোট সংখ্যা, মাত্রার মোট সংখ্যা F হলে, দেখো একটা স্বাধীনতার মাত্রার জন্য শক্তি হয় হাফ কেটি, তাহলে যদি F নাম্বার স্বাধীনতা থাকে তাহলে কি হবে? হাফ কেটি ইন্টু F। তাহলে শক্তি কত হবে? হলে শক্তি হাফ কেটি ইন্টু F। F এর মান যা খুশি হতে পারে, 3, 5, 7, 6, 7 যা খুশি হতে পারে, F রাখছি। তাহলে এখানে দেখো শক্তির সঙ্গে কিন্তু F এর একটা সম্পর্ক পেয়ে গেছি। তাহলে এখানে আমি ই সমান কি লিখছি দেখো, হাফ F কেটি। এইটা হচ্ছে একটা গ্যাসের অণুর জন্য। এবার যদি তুমি আবার সেই 1 গ্রাম অণু গ্যাস লো, তাহলে এর সঙ্গে আবার সেই বড় হাতের n দিয়ে গুণ লাগাইতে হয়। কথা করছি যে এইখানটায় যদি আবার 1 গ্রাম অণু গ্যাস লো, 1 গ্রাম অণু গ্যাস হলে কী হবে? এই কেটা শুধু হয়ে যাবে আর, n দিয়ে গুণ, তাহলে কে ইন্টু n মানে আর হয়ে যায়। ডাইরেক্ট লিখে দিচ্ছি। তাহলে এখানে তার ক্ষেত্রে হবে এর মান হাফ FRT। আমরা যে আগে যে 3টা গ্যাসের ক্ষেত্রে স্বাধীনতার মাত্রা বের করছিলাম, একমাত্রিক, দ্বিমাত্রিক আর ত্রিমাত্রিক, মানে ত্রিপরমাণবিক, ঠিক আছে? দ্বিপরমাণবিক, ত্রিপরমাণবিক। ওই কোন গ্যাসের ক্ষেত্রে মোট শক্তি কত কত করে হয় নিজেরাই পারবে, শুধু এই F এর মান বসাবে। একবার 3 বসবে, একবার 5 বসবে, একবার 6, 7 বসবে। বিভিন্ন গ্যাসের ক্ষেত্রে কখন কি আসে? যদি 1 পারমাণবিক গ্যাস হয়, 1 পারমাণবিক হলে আমরা জানি F এর মান হয় 3, তাহলে এর ক্ষেত্রে শক্তি আসবে এর মান, এই F এর জায়গায় শুধু 3 বসবে, মানে 3 এর 2 কেটি আসবে। হ্যাঁ, আসবে 3 এর 2 কেটি। আচ্ছা, যদি হয় দ্বিপরমাণবিক গ্যাস, তার ক্ষেত্রে F এর মান আছে 5, তো তখন এর মান কত আসবে? আবার এখানে 5 দ্বিগুণ করেছে, 5 এর 2 আসবে, 5 এর 2 কেটি। যদি ত্রিপরমাণবিক গ্যাস হয়, পারমাণবিক, আমি ধরি F এর মান 7, লিনিয়ারটা হচ্ছে, তাহলে এর মান কত আসবে? 7 এর 2 কেটি। বুঝতে পারছো? আজকের একদম লাস্ট টপিক, যেটা আমরা সেই গ্যাসের যে আপেক্ষিক তাপের অনুপাত দেখছিলাম, সেই CP/CV সমান হয় গামা। হ্যাঁ, সেই গামার সঙ্গে এই F এর কী সম্পর্ক স্বাধীনতার মাত্রা, সেটা একটু দেখি। হ্যাঁ, হেডিং বানাও। তাহলে এবারে আমরা করব আপেক্ষিক তাপের অনুপাতের সঙ্গে, আপেক্ষিক তাপের অনুপাতের সঙ্গে, অনুপাত মানে সে গামা ছিল, CP/CV, সঙ্গে স্বাধীনতার মাত্রার সম্পর্ক, স্বাধীনতার মাত্রার সম্পর্ক, স্বাধীনতার মাত্রা মানে F, গামার সঙ্গে F এর সম্পর্ক।
দেখো গামা বের করতে গেলে আমরা গামার মান জানি সেই CP/CV হয়, যদি না ভুলে যাও তো এটাই ছিল, গামা সমান হয় CP/CV। কারণ আগে আমাকে একবার সিপি বের করতে হবে, আগে তারপর সিপি বের তারপর অনুপাত করতে হবে। ঠিক আছে, সিভির মান আমি দেখো এটা লিখতে পারি কি, সিভির মান ছিল সেই dQ/dt, সূত্র ছিল এটা ভি হলে এটা স্থির আয়তনে হয়, আর যদি স্থির আয়তনে হয় তাহলে ওই কিউর জায়গায় ইজিলি ই লেখা যেত, শক্তি, কিউটাই তো শক্তি ছিল, ওই জায়গায় লেখা যায় DE/dt শক্তি। আবার এখন তুমি শক্তি রাশি মানে কী দেখছো, যদি এফ হয় স্বাধীনতার মাত্রা তাহলে হয় ½ F/kT, হয়তো। তাহলে একে দেখো টির সাপেক্ষে করতে হবে ডেরিভেটিভ, একে আমি করবো ডেরিভেটিভ, তাহলে ই থাকলে হয় ডি, এদিকে হাফ তো ধ্রুবক, এফটাও ধ্রুবক, কেও ধ্রুবক, আর কিছু কাজ নেই, হবে টির উপর করলে হয় ডিটি হবে। এই ডিটিকে নিচে নামিয়ে দাও, তাহলে কত আসবে DE/dt সমান ½ F/k, ওটা তো আমি লিখছি এখানে, দেখছো ডেরিভেটিভ করছি, ই ছিল ডিই হচ্ছে, টি ছিল ডিটি হচ্ছে, এই ডিটিকে নিচে নামাইছি, এই তুমি দেখো সিভির মান পেয়ে গেছো, যা হোক একটা কিছু। সিপির মান কী করে পাবে, তুমি সেই রিলেশন জানতে, CP/CV সমান হয় আর, মনে আছে? এখান থেকে দেখো তাহলে সিপি সমান কী হবে, CV প্লাস আর, এই সিভিকে ওদিকে পাঠিয়ে দিয়েছি প্লাস এইছে। আচ্ছা এখানে একটা ব্যাপার বলি, দেখো এই কেটা হতো একটা গ্যাসের অণুর জন্য, একটা গ্যাসের অণুর জন্য, যদি পুরো গ্যাসটা হতো তাহলে কে জায়গায় আরও বসে যেত, মানে এটা অ্যাকচুয়ালি হ্যাঁ FR কে করে দাও, কেটা করে দাও আর, যদি আমি পুরো গ্যাসটার কথা ভাবি আর কি, তাহলে এবার তুমি মান বসাও, এখানে দেখো সিভির মান বেরিয়েছে এইটা এক্ষুনি ½ FR প্লাস আর, এটা আর কমন যাবে, কমন নিলে থাকে ½ F+1, সিভিও পেয়ে গেছো, সিপিও পেয়ে গেছো। এবার তাহলে গামার মান বের করো, তাহলে তো গামা সমান কী আসবে, CP/CV মান বসাও, সিপির মান বেরিয়েছে আর ইন্টু ½ F+1, আর সিভি আছে ½ FR, আর কেটে যাবে, এই আর থাকে, তাহলে এখানে উপরে থাকবে ½ F+1, নিচে থাকবে, উপরে যদি 2 দিয়ে লসাগু করতাম তাহলে ওই দুইটা নিচে নামতো, আমি কি করছি দেখো, উপরটাতে 2 দিয়ে লসাগু, তাহলে F+2 আসবে তো উপরটা, নিচেটা তাহলে ওই দুটা উঠবে, মানে ওই দুটা থাকবেই না, অ্যাকচুয়ালি থাকবেই না, তাহলে শেষ যেটা আছে 1+2/A, তাহলে গামার সঙ্গে এফ এর রিলেশন হচ্ছে ওটাই, গামা সমান হয় 1+2/F। লাস্ট অংশ বলে দিই, যেটা অঙ্ক করতে কাজে লাগবে আর কি। তোমাকে ধরো বললো যে আমরা একটা সিঙ্গেল গ্যাসের ক্ষেত্রে ওই CP/CVর মান বের করা শিখছি, যদি তোমাকে গ্যাস মিশ্রণ যদি দেয়, একসঙ্গে তাতে হাইড্রোজেন আছে, অক্সিজেন আছে, নাইট্রোজেন আছে, সেই মিশ্রণের ওভারঅল CP কত হবে, CV কত হবে, একবার ডাইরেক্ট একটা ফর্মুলা লিখে নাও, শুধু হেডিং বানাও, মিশ্র গ্যাসের ক্ষেত্রে CP আর CVর মান, CP ও CV, আগে তাহলে CP বের করি মিশ্র গ্যাসের ক্ষেত্রে। ধরি একটা গ্যাস আছে N1 সংখ্যক, যার CPর মান হচ্ছে CP1 প্রথমটার জন্য, 2 নম্বরটা হবে N2 CP2, এরকম আরও থাকলে যোগ হবে পরপর, ডিভাইডেড বাই কী হবে, ওই সব কণাগুলোর সংখ্যা N1 প্লাস N2 প্লাস এইটা। তোমাকে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা গ্যাসের অণুর সংখ্যা আর সিপির মান গুণ করে যোগ করে দেখতে হবে, ভাগ করতে হবে সমস্ত পার্টিকেলের সংখ্যা দিয়ে। একই রকমভাবে তুমি সিভি লিখবে, এগুলো তোমরা জানো, N1 CV1, N2 CV2, আরও থাকলে যোগ হবে, নিচে হবে N1 N2 N3 যোগ হবে, ঠিক আছে। গ্যাস মিশ্রণের ক্ষেত্রে CP/CVর মান তুমি এভাবে চাইলে লিখতে পারো অবশ্যই। এই চ্যাপ্টার আমার শেষ।